জি 24 ঘন্টায় স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্য সরকার এবং জি 24 ঘন্টার যৌথ উদ্যোগ, ঘরে বসেই পড়াশোনা, পড়ুয়াদের প্রশ্ন আর উত্তর দেবেন সরাসরি শিক্ষকরা। আজ সপ্তম ও অষ্টম শ্রেণীর বাংলা। আজকে পড়ানো হবে সপ্তম শ্রেণীর খোকনের প্রথম ছবি এবং অষ্টম শ্রেণীর দাঁড়াও। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওয় শিক্ষকরা। আর শুরুতেই তাদের সঙ্গে পরিচয় সেরে ফেলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হিন্দু স্কুল থেকে এসছেন গৌতম অধিকারী স্যার, স্বাগত আপনাকে আপনার জি 24 ঘন্টা স্টুডিওয়। এবং আমাদের সঙ্গে রয়েছেন শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের শিক্ষিকা কৌশিকী রয়। ম্যাম, আপনাকেও স্বাগত জি 24 ঘন্টা। এবং আমাদের সঙ্গে রয়েছেন পুরুলিয়া জেলা স্কুলের শিক্ষক, আমাদের সঙ্গে রয়েছেন সুনীতি প্রিয় গুরু। আমরা শুরুতেই আগে সপ্তম শ্রেণীর বাংলার ক্লাস দিয়ে শুরু করব, তাই তো স্যার? তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। আমরা তোমরা শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের সামনে প্রথমেই বলি যে আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে সুবিখ্যাত ছোট গল্পকার বনফুল রচিত খোকনের প্রথম ছবি। এই গল্পটা আমি প্রথমেই তোমাদেরকে একটা অনুরোধ করব যে যদি তোমরা টেক্সটটা একটু সামনে রাখো তাহলে সুবিধা হয়। প্রথমে বনফুল সম্পর্কে দু একটা কথা আমি বলে রাখি যে রবীন্দ্র বৃত্তের মধ্যে রবীন্দ্রনাথের পরপর বাংলা ছোট গল্পের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মানুষ, এবং রবীন্দ্রনাথ দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। এই ঘটনাগুলো আমরা নানানভাবে জানি, এবং সেই জায়গা থেকে নানান ধরনের গল্পের পরীক্ষা নিরীক্ষা, বিশেষত অনুগল্প বলে আজকের দিনে যেটাকে বলা হয়, ছোট ছোট আকারের গল্প, যেটা আর্নেস্ট হেমিংওয়ে প্রথম 6টি শব্দের গল্প লিখেছিলেন, সেই ধারার বনফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শুধু ছোট গল্প বলতে যা বোঝায় তার বাইরে কিশোর যারা তোমাদের বয়সী ক্লাস 7-এ 8-এ 9, 10-এ যারা পড়ছো, তাদের জন্য বনফুলের কিন্তু অন্য ধরনের ভাবনা চিন্তা ছিল। তার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে কিশোর গল্পগুলোও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিশোর মানসিকতাকে আসলে বনফুল কিভাবে দেখতেন, এই প্রসঙ্গে একটা কথা বলি যে আসলে বনফুল ভাগলপুরে জন্মেছিলেন, জঙ্গলে ঘুরে বেড়াতেন, জঙ্গলি বাবু এরকমভাবেই তার পরিচিতিটা গড়ে উঠেছিল। পরবর্তীকালে ছদ্মনাম নেবার ক্ষেত্রেও বোধহয় এটা প্রভাবিত করেছিল তার। ফলে প্রকৃতির সঙ্গে লগ্নতা তার একটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক, যা তার কিশোর গল্পগুলোতে ফুটে উঠেছে। আমরা খোকনের প্রথম ছবি, এই গল্পটা আসলে একটা প্রকৃতিলগ্ন গল্প। এই গল্পটার আগে একটা গল্পের কথা একটু বলি, যে গল্পটার নাম হচ্ছে তার ভোরের স্বপ্ন। সেখানেও কিন্তু প্রধান চরিত্র তোমাদের মতোই কোনো একজন খোকন, যে জেগে জেগেই স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? যে প্রকৃতি কাঁদছে, মাঠ কাঁদছে, কর্ষণ করা হচ্ছে, জল কাঁদছে, মাছ শিকার করা হচ্ছে, নানান বিষয়। এবং তখন খোকন খানিকটা অন্যরকম হয়ে যায়। তখন এই মন্টি বলে তার সহপাঠিনী একটি মেয়ে তাকে বোঝায় যে মানুষ এবং প্রকৃতি কিভাবে অদ্বয়, মানে পরস্পর সংলগ্ন হয়ে যুক্ত হয়ে আছে। তা এরকম একটা গল্প তার। কিংবা খোকনকে নিয়ে আর একটা গল্প তার, যেমন খোকনের স্বপ্ন, সে গল্পটা কোনোটা ভোরের স্বপ্ন। এই ভোরের স্বপ্নে সে এক ধরনের খোকন, কিংবা খোকনের স্বপ্নে আর এক ধরনের খোকন। আবার খোকনের প্রথম ছবি, আমরা যে গল্পটা পড়তে যাচ্ছি আজকে, সেখানেও সেই প্রকৃতি লগ্নতা, অন্য ধরনের খোকনকে আমরা নিশ্চয়ই আবিষ্কার করতে পারব। প্রথমে দেখো, গল্পটা আমরা 3টে ভাগে ভাগ করে নিতে পারি। তোমরা যদি তোমাদের পাঠ্য বইটা সামনে রাখো, যে খোকন এই মুহূর্তে ক্লাস 10-এ পড়ে, অর্থাৎ তোমাদের থেকে একটু বড়। কিন্তু গল্পটা শুরু হচ্ছে খোকনের তোমাদের কালের কথা দিয়ে। খোকন ড্রয়িং শিখত। ড্রয়িং সাদামাটাভাবে সে কিছু ছবি নিজের মতো করে আঁকতো। খাতার উপরে রঙিন পেন্সিল বা কলম দিয়ে হিজিবিজি করা নানান ধরনের বিষয় সে আঁকছে। এবং সেই ড্রয়িংগুলো কেমন? সে এঁকে ফেলছে টুল, টেবিল, চেয়ার, এ ধরনের নানান বিষয়। এগুলো সাদামাটা ড্রয়িং। এইগুলো করতে করতে সে অনেক ছবি যখন আঁকলো, তখন একদিন তার ড্রয়িংয়ের মাস্টারমশাইকে সে ছবিগুলো দেখালো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই ড্রয়িংগুলো খোকনের। আমরা ধরে নিই যে খোকনের ড্রয়িংগুলো এরকম হতো। এই ড্রয়িংয়ের দেখার পরে মাস্টারমশাই প্রশংসা করলেন। এটা বলা যেতে পারে খোকনের ছবি আঁকার প্রথম পর্ব। তিনি এবার তাকে মোটিভেট করলেন, উৎসাহিত করলেন যে প্রকৃতি থেকে ছবি আঁকো। প্রকৃতি কি? খোকনের অবাক হয়ে খোকনের প্রশ্ন। সে প্রকৃতিকে বুঝতে চাইল। মাস্টারমশাই বললেন, তোমার বাড়ির পাশেই তো রয়েছে গাছ বা নানান কিছু। খোকন সত্যি সত্যি এঁকে ফেললো প্রকৃতি থেকে কিছু ছবি। কি আঁকলো?
খোকন এঁকে ফেললো, আমরা দেখতে পাচ্ছি যে ছবিতেও আমরা দেখতে পাচ্ছি যে খোকন এঁকে ফেললো গাছ, হাতি কিংবা এই ধরনের বিষয়গুলো খোকন আঁকতে শুরু করলো। এবং আঁকতে আঁকতে খোকন একদিন সত্যি সত্যি এঁকে ফেললো একটা ইউক্যালিপটাস গাছ। তোমরা দেখতে পাচ্ছ যে একটা গাছ যেমনটি প্রকৃতিতে রয়েছে, খোকন ঠিক সেভাবে গাছটা এঁকে ফেললো। মাস্টারমশাই খুব খুশি হলেন স্বাভাবিকভাবেই যে সুন্দর ছবি এঁকেছে। এবং এটা করতে করতে সে এঁকে ফেললো তার বাড়ির পাশের একটা ব্রিজ, নিচে দিয়ে জল প্রবাহিত হচ্ছে এবং সেই ব্রিজটাও যেমনটি ছবিতে সে দেখছে, চোখের সামনে যেমনটি করে সে দেখছে তেমনভাবে সে এঁকে ফেললো। আবার সে এঁকে ফেললো সূর্যের একটা ছবি। তা এরকমভাবে খোকন প্রকৃতির কিছু ছবি যখন আঁকতে শুরু করলো, কিন্তু খোকন নিজেই খানিকটা মনে মনে ভাবছে, তার ভাবনার জগৎ এখানে আবিষ্কৃত হচ্ছে যে প্রকৃতিরকে ঠিক আঁকা যায় না। সে নিজে থেকে তার মধ্যে এই ধরনের একটা উপলব্ধি হচ্ছে। সেই উপলব্ধি করতে গিয়ে খুব অদ্ভুত একটা কথা বলেছেন আমাদের গল্পকার, খেয়াল রাখবে, একটুখানি বলি যে সে একদিন ড্রয়িং খাতা নিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশে মেঘ হাতির আকৃতি। তা হাতির আকৃতি মেঘ সে আঁকতে শুরু করলো যখন তাড়াতাড়ি করে, দেখা গেল মেঘটা ভেঙে গেছে, সেটা কুমিরের মতো হয়ে গেছে। অর্থাৎ হাতিটা আর হাতি নেই, ছবিটা সে যখন আঁকলো হাতিটা কুমির হয়ে গেছে। তার মানে আমাদের জীবনের চারপাশের যে গতিময়তা, প্রকৃতির মধ্যেও সেই গতিময়তা, এই গতিময়তাকে আবিষ্কার করলেই প্রকৃত ছবি ছবি হয়ে উঠতে পারে। খোকন যেন প্রথমে এই ছবিগুলোর আঁকার মধ্য দিয়ে নিজস্ব একটা উপলব্ধির জায়গায় সে পৌঁছলো, একদম তার নিজস্ব উপলব্ধির এটা জায়গা। তখন পর্যন্ত তার সামনে নতুন কিছু আসেনি। এরপরে আমরা গল্পের তৃতীয় ধাপে যাচ্ছি। কি সেটা? যে লখনৌ থেকে তার বাবার এক বন্ধু চিত্রকর এলেন। সেই বন্ধু চিত্রকর আসার পরে বাবা বললেন খোকন ছবি আঁকে এবং ভালো ছবি আঁকে। খোকনের গর্ব হলো বাবার কথা শুনে। আনতে বলা হলো তাকে ছবিগুলো, খোকন নিয়ে এলো। ছবিগুলো দেখলেন চিত্রকর। কি দেখলেন? দেখে বললেন যে হ্যাঁ তুমি তো ভালোই এঁকেছো, কিন্তু অসুবিধাটা কোথায়? তোমার ছবি কোথায়? তোমার যদি একটা ভালো ক্যামেরা থাকে এ ধরনের ছবি তো তুমিও আঁকতে পারো। তোমরা লক্ষ্য করো আমরা পাশাপাশি দুটো ছবি রেখেছি। এই দুটো ছবি মানে পাশে একদিকে রয়েছে খোকনের দেখা ছবি, ওই ক্যামেরার ছবির মতো, সে যেমনটি দেখছে প্রকৃতিতে ছবির গাছটাকে তেমনটি আঁকছে। কিন্তু আসলে চিত্রকর বলতে চাইলেন যে না, যেমনটি দেখানো হচ্ছে, যেমনটি তুমি দেখছো সেটা আঁকায় প্রকৃত ছবি নয়। ছবির মধ্যে রয়েছে একটা গতি, ছবির মধ্যে রয়েছে একটা প্রাণময় সত্তা। সেই সত্তাকে আবিষ্কার করতে হয় রবীন্দ্রনাথের ভাষায় যদি আমরা বলি যে আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা। রবীন্দ্রনাথ অন্যত্র বলছেন যে সাহিত্য যেমন প্রকৃতির আরশি নয়, ঠিক একইভাবে ছবিটাও কিন্তু প্রকৃতিতে যেমনভাবে দেখানো হয় সেই যেমনভাবে দেখানোটাই ছবি নয়। তাহলে কি হতে পারত? পাশাপাশি দুটো ছবি দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি যে প্রথম ছবিটা তোমরা দেখো যেখানে খোকনের আঁকা, দ্বিতীয় ছবিটাতে আমরা কি দেখছি না, ছবিটাকে ভাঙা হয়েছে। ছবিটাকে ভাঙা হয়েছে, সেখানে খোকনের মনের ছাপ পড়েছে সেই ছবিটার মধ্যে। এই ছবি অর্থাৎ প্রথম ছবিটা যদি নকল হয়, দ্বিতীয় ছবিটা নকল নয়, এই ছবিটা হতে পারত, খোকন আঁকতে পারে। কিংবা হাতিটাকে দেখো যে প্রথম হাতি দ্বিতীয় হাতি, এবার দ্বিতীয় হাতির দিকে তোমরা তাকাও, দ্বিতীয় হাতিটা প্রকৃতিতে যেমন করে হাতিটাতে দেখা যায় তেমন হাতি, একদম হুবহু তেমন হাতি, কিন্তু প্রথমে যে ছবিটা আমরা এখানে দিয়েছি সেই ছবিটাতে হাতিটা কিন্তু তা নয়, হাতিটাকে ভাঙা হয়েছে। অর্থাৎ খোকনের মনোভাব হাতি সম্পর্কে তার যে নিজস্ব কল্পনা সেখানে কাজ করছে। অর্থাৎ প্রথম ছবিটা, দ্বিতীয় ছবিটা যদি নকল হয়, প্রথম ছবিটা কিন্তু নকল নয়, প্রথম ছবির মধ্যে শিল্পী মনের ছাপ পড়ছে। একইভাবে খোকনের আঁকা সূর্যের ছবিটা তোমরা দেখো যে সূর্যের ছবিটা প্রথম সূর্যটাকে সে যেমন করে দেখছে তেমন করেই সে আঁকছে, কিন্তু ছবিটা চিত্রকর সেই বাবার বন্ধু বোঝাতে চাইলেন ছবিটা একটা প্রাণময় হয়ে উঠতে পারে ছবিটা যদি এরকম হয়। অর্থাৎ চিত্রকর বন্ধুর বক্তব্যের মধ্য দিয়ে আমরা একটা কল্পনা করে নিলাম ছবিগুলো। খোকন তো তখনও এই ছবিগুলো আঁকেনি, খোকন এরকম আঁকতে পারত। এটা বলা যেতে পারে গল্পটার দ্বিতীয় ধাপ, যেখানে খোকন ছবি সম্পর্কে নিজের মতো করে ভাবতে শুরু করছে। এইবার আমরা একটু অন্যভাবে দেখছি যে খোকন এই কথাগুলোতে অবাক হলো।
তো অবাক হবার পর সে ভাবছে সেটা কি করে সম্ভব। সে ভাবছে, তখন বন্ধুটি বললেন, অর্থাৎ তার বাবার চিত্রকর বন্ধুটি বললেন, তুমি চোখ বন্ধ করে ভাবো, নিজের মতো কল্পনা করো। খোকন ভাবতে শুরু করলো, চোখ বন্ধ করে কি দেখবো? আমরা সবাই কি দেখি? চোখ বন্ধ করলে অন্ধকার দেখি। দেখো, দুটো ছবির পাশে একটি ছবিতে অন্ধকার, কালো, আর কিছু সেখানে নেই। তা খোকন মনে করলো, আচ্ছা যদি তাই হয় তাহলে আমি অন্ধকার দেখতে পাচ্ছি, অন্ধকারটাই আঁকি না কেন? খোকন অন্ধকারটা আঁকলো, কিন্তু কিছুক্ষণ পরে ছবিটার দিকে তাকিয়ে সে দেখলো অন্ধকারটা নিছক অন্ধকার নয়, অন্ধকারের মধ্যে একটা প্রাণসত্তা, যেন মুখের অবয়ব, চোখ ইত্যাদি নানা বিষয় নিয়ে একটা প্রাণবন্ত অবস্থা তৈরি হচ্ছে। অর্থাৎ খোকন যখন ছবি আঁকে, সাধারণ কালো যে একটা বলা যেতে পারে একটা পরিসর সে তৈরি করে, সেটাও তার নিজের ভাবনা থেকে যা আঁকে সেটা প্রাণবন্ত হয়ে ওঠে। কেন হয়? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে আমরা এই পর্বটাকে শেষ করব, যে প্রথম পর্বে ছিল সে ড্রয়িং, মাস্টারমশাইয়ের প্রশংসা পেয়েছে। দ্বিতীয় পর্বে মাস্টারমশাইয়ের পরামর্শ অনুযায়ী সে প্রকৃতির হুবহু প্রতিরূপ আঁকবার চেষ্টা করেছে। তৃতীয় পর্বে সে নিজের মতো করে ভাবতে চেয়েছে ছবিটা কেমন হওয়া উচিত। চতুর্থ পর্বে তার বাবার চিত্রকর বন্ধুর কথা অনুযায়ী সে ছবিকে ছবি হিসাবে চিনতে পারল। এটাই হচ্ছে তার শিল্পী মনের পরিচয়, এটাই তার প্রথম ছবি। উদাহরণ হিসাবে তোমাদের একটা কথা বলি, এই যে ছবিটা তোমরা স্ক্রিনে দেখছো, এই ছবিটা হচ্ছে তুলসী চক্রবর্তী মশাইয়ের। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যে ছবিটা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালোজয়ী উপন্যাসের যে ছবি, তাতে এই হচ্ছেন প্রসন্ন গুরুমশাই, অপু যাকে দেখে খুব ভয় টয় পেত। তা এই প্রসন্ন গুরুমশাইকে যখন সত্যজিৎ তার চলচ্চিত্রের মধ্য দিয়ে দেখান, তখন আমাদের সবার কাছে এই প্রসন্ন গুরুমশাই এক। আমরা সত্যজিৎ যেভাবে দেখান, তা প্রসন্ন গুরুমশাইকে আমরা এভাবেই দেখতে পারি। এটা ক্যামেরা। ক্যামেরা কিন্তু শিল্পের কথা সব সময় বলে না, এরকম বললে একটু ভুল হয়। আজকের দিনে ক্যামেরারও অনেক জায়গা আছে, কিন্তু অনুভূতির জগৎকে ক্যামেরা এখনো দখল করতে পারেনি। তাকে নির্ভর করতে হয় সেই যান্ত্রিকতার উপরেই। সেই শিল্পী যেমন দেখাবেন তেমন দেখি। কিন্তু একজন পথের পাঁচালী উপন্যাসটা যখন আমরা পড়ি, আমরা যদি কয়েক লক্ষ মানুষ যখন পথের পাঁচালী উপন্যাস পড়েন, তখন প্রত্যেকের মনের মধ্যে এই প্রসন্ন গুরুমশাই তার মতো করে গড়ে ওঠেন। এটাই হচ্ছে শিল্পের দায়িত্ব। শরৎচন্দ্র বলেছিলেন, সাহিত্য ফটোগ্রাফি নয়, সাহিত্য কখনোই ফটোগ্রাফি নয়, বাস্তবের হুবহুকে উপস্থাপন করা সাহিত্য বা শিল্পের কাজ নয়। সেখানে নিজস্ব ভাবনা, নিজস্ব অনুভূতির জগৎ তৈরি করতে হয়। তা আমি একজন শিল্পীকে বলেছিলাম তোমাদের সাথেই, যে প্রসন্ন গুরুমশাই তোমার মতো করে আঁকো তো। দুজন শিল্পীর কাছে যখন আমি পাঠালাম, তারা তোমাদের জন্যে প্রসন্ন গুরুমশাইকে আঁকলেন। দেখো, দুই শিল্পীর কাছে প্রসন্ন গুরুমশাই পাল্টে গেল, দু রকম হয়ে গেল। অর্থাৎ বাস্তবের ছবি হুবহু তুলে আনা শিল্পী সত্তার পরিচয় বহন করে না। তাই খোকনের কাছে তার প্রথম ছবি ওই অন্ধকার, কেননা সে অন্ধকারকে এঁকেছে নিজের অনুভূতি দিয়ে, নিজের চিন্তা দিয়ে, নিজের আপন মনের মাধুরী মিশায়ে, যার জন্যে সেই ছবির মধ্যে আমরা লক্ষ্য করছি মানুষের অবয়ব ধরা পড়ে, ছবি গতিময় হয়ে ওঠে, ছবি প্রাণ খুঁজে পায়। এটাই হচ্ছে খোকনের প্রথম ছবি গল্পের মূল কথাগুলো। বেশ, আমরা বুঝলাম স্যার। এবার আমরা প্রশ্নের দিকে যাই। অর্থাৎ ছাত্রছাত্রীরা আগে থেকে কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্ন তো নেব, তবে এই মুহূর্তে জানিয়ে রাখি তোমরা সরাসরি তোমাদের প্রশ্ন রাখতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে, তবে অবশ্যই টেলিভিশনের সাউন্ড মিউট করে। এই মুহূর্তে একজন রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো ম্যাম, নমস্কার। আমি বাঁকুড়া জেলা থেকে জয় গুরুমন বলছি। হ্যাঁ জয়, প্রশ্নটা করো প্লিজ। আমার প্রশ্ন হলো, হ্যালো হ্যাঁ হ্যালো জয়, প্রশ্নটা করো প্লিজ। আমার প্রশ্ন হলো, গল্পে খোকনের প্রথম ছবি হিসাবে তুমি কোন ছবিটিকে স্বীকৃতি দেবে এবং কেন দেবে তা বুঝিয়ে রাখো। বেশ, তুমি শুনতে থাকো, স্যার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। স্যার একদম খুব ভালো প্রশ্ন করেছো তুমি। গল্পে হ্যাঁ, খোকনের প্রথম ছবি আমরা আলোচনার মধ্যে বলেছি, ড্রয়িং সে করছে, প্রকৃতি থেকে আঁকছে, সব ঠিক আছে, কিন্তু খোকনের নিজস্ব ছবি, তার অনুভূতির জগৎ মিলে যে ছবিটা তৈরি হলো, সেই ছবিটা কিন্তু এই কালো ছবিটা। অর্থাৎ খোকন যে কালো অংশটা আঁকলো, এটাই তার প্রথম ছবি। কেননা
তার অনুভূতি, তার চিন্তা, তার মননের জগৎ, তার আবেগের জগৎ সমস্তটা এর মধ্যে রয়েছে। প্রকৃতি থেকে নিয়ে কোনো নকল কপি করা এটা নয়। এবং এটা ছিল বলেই খোকন এই কালোর মধ্যে কিন্তু মানুষের অবয়বকেও দেখতে পাচ্ছে। ফলে আমরা এটাকেই স্বীকৃতি দেব। একদমই স্যার, আমরা দেখে নেব ছাত্রছাত্রীরা প্রথম কি প্রশ্ন করেছে। আমরা দেখব প্রথম প্রশ্ন। খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো, উক্তিটিতে খোকনের গর্ববোধ করার কারণ কি? ম্যাম, এই প্রশ্নের উত্তরটা কি হবে? হ্যাঁ, এখানে তো স্যার তো পুরো আলোচনা করেইছেন যে খোকনের যে ব্যাপারটা, মানে খোকন কিভাবে আঁকায় নিজের উন্নতি ঘটালো। মানে উন্নতি বলতে এখানে আমি বলতে চাইছি যে সে প্রথমে একদম ড্রয়িং করতো, একদম যখন সে ছোট ছিল তখন সে ড্রয়িং করতো, তার ড্রয়িং প্রশংসিত হলো। তারপরে তার মাস্টারমশাই তাকে বললেন যে এবার যেন সে প্রকৃতির ছবি আঁকতে পারে, সেই চেষ্টা করে। সেই চেষ্টা যখন সে করলো, তার সেই আঁকাও প্রশংসিত হলো। আর তারপরে যখন তাদের বাড়িতে এলেন তার বাবার বন্ধু, তখন তার বাবাও সেই বন্ধুর কাছে গর্ব করে বললেন যে তার ছেলে খুব ভালো ছবি আঁকে। কাজে এই যে এতগুলো প্রশংসা খোকন পেয়েছে প্রথম থেকে, কাজে সেটা তার মধ্যে একটা গর্বের সৃষ্টি করেছে। সেই জন্যই সে সেই ছবিগুলোকে নিয়ে গর্বের সঙ্গেই তার বাবার বন্ধুর কাছে দেখালো। বেশ, আমরা এই প্রশ্নের উত্তর পেলাম। আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্ন কি করেছে। খোকন অবাক হয়ে গেল আর অবাক হয়ে চেয়ে রইল খোকন। এই দুই ক্ষেত্রে খোকনের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ করো। আমরা স্যার থেকে প্রশ্ন, আমরা উত্তরটা নেব সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে পুরুলিয়া জেলা স্কুলের শিক্ষক সুনীতি প্রিয় গুরু। স্যার, প্রশ্নের উত্তরটা যদি বলেন প্লিজ। বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা খোকনের প্রথম ছবি, এই অনুগল্পটির কেন্দ্রীয় চরিত্র হলো খোকন। খোকন তার ড্রয়িং মাস্টারমশাইয়ের অনুপ্রেরণায় প্রকৃতিতে যা দেখত তাই ছবিতে ফুটিয়ে তুলত, তাই আঁকত সে। কিন্তু লখনৌ নিবাসী তার বাবার এক বন্ধু, যখন চিত্রকর বন্ধু যখন তার বাড়িতে আসেন, তখন তার বাবা তাকে খোকনের সেই ড্রয়িং খাতার পাতা দেখান, ছবিগুলো দেখান। সেই চিত্রকর ছবি আঁকার যথেষ্ট প্রশংসা করেও খোকনকে বলেন যে তোমার নিজের আঁকা ছবি হোক। খোকনের সব ছবি নিজের আঁকা, কিন্তু তবুও তাকে কেন এই প্রশ্ন করা হলো, এটার তাৎপর্য তপন বুঝতে না পেরে অবাক হয়ে যায়। এটাই হলো প্রথমত তপনের অবাক হয়ে যাওয়া। এরপর আমাদের প্রশ্নের মধ্যে দেখো, একটা অবাক হয়ে গেল তপন, আর একটা তপন অবাক হয়ে তাকিয়ে রইল। এবার অবাক হয়ে গেল কেন না, তপন সেই চিত্রকরের কথার নিগুড় তাৎপর্যটা অনুধাবন করতে পারল না। আর তারপর ওই চিত্রকর তাদের বাড়ি থেকে বিদায় মুহূর্তে তপনকে জানিয়ে দিয়ে গেল যে চোখ বুজে থাকবে, কল্পনায় যা দেখবে তাই সাথে সাথে এঁকে ফেলবে। এরপর তপন বাড়িতে এসে চোখ বুজে কল্পনায় দেখতে পেল শুধু অন্ধকারের ছবি। সে তার ড্রয়িং খাতার একটা পাতা পুরো কালো রঙে ভরিয়ে তুলল। এরপর সেই কালো রঙের পাতার দিকে তাকিয়ে সে ফুটে উঠতে দেখল মুখ, চোখ, ক্রমশ একটা অদ্ভুত হাসি। এই চোখ, মুখ এবং হাসি যখন ফুটে উঠতে দেখলো, তখন নিজের প্রথম মৌলিক সৃষ্টির দিকে তাকিয়ে তখন অবাক হয়ে তাকিয়ে রইল। আসলে তখন এখানে কি হলো না, তখন প্রকৃতপক্ষে তার চিত্রকর সেই যে বাবার বন্ধু, তার প্রকৃত কথাটির তাৎপর্যটা অনুধাবন করতে পারবে। বেশ, অনেক ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম স্যারের সঙ্গে, তবে আমরা দেখে নেব পড়ুয়ারাও অনেক প্রশ্ন করেছে। পরের প্রশ্নটা ঠিক কি? আমি পুরুলিয়া জেলা স্কুলের 7ম শ্রেণীর ছাত্র সামপ্রিয় গুরু। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, এগুলো সব নকল করা ছবি। বক্তা নকল করে ছবি বলতে কি বুঝিয়েছেন? বেশ, আমরা সামপ্রিয়র উত্তরটা নিয়ে নেব স্যার। হ্যাঁ, আমরা এই প্রসঙ্গটা আলোচনা করেছি, তবু আরেকটু বলার প্রশ্নটা ভালো। নকল করা ছবি, তার নকল মানে কি? নকল বলতে আমরা বুঝি যেমনটা আমরা চোখের সামনে দেখি তেমনটা হুবহু কপি করা। তা আমরা উদাহরণ দিয়ে কিছু ছবি তোমাদের সামনে রেখেছিলাম, তোমরা দেখো। যে প্রথমে দেখো গাছের ছবি, ইউক্যালিপটাস গাছ, বা পাশে প্রথম গাছটি রয়েছে।
এটা প্রকৃতিতে এইভাবে গাছটা থাকে, সবাই আমরা গাছটাকে এর মধ্যে নতুনত্ব তেমন করে খুঁজে পাই না। কিন্তু আমরা যদি তার পাশে অন্য একটা গাছকে দেখি যে সেখানে পাতার অবয়ব আছে অথচ স্পষ্ট নয়, একটা কালো অংশ মনে হচ্ছে যেন একটা পাখি, হ্যাঁ, সব মিলে কয়েকটা আঁচড়ের শিল্পী ওই গাছটিরই অন্য একটা চেহারা দিয়েছে, যে গাছটি হয়তো বাস্তবের গাছের হুবহু প্রতিরূপ নয়। দ্বিতীয়, আমরা হাতিটাকে দেখি, এক্ষেত্রে তোমরা দ্বিতীয় হাতিটাকে দেখো, হাতির এই যে একটা অবস্থাটা, সেটা তার একটা কি বলবো স্থির একটা ছবি, মুভমেন্ট সেটা নেই, তার চলার মধ্যে যে গতি থাকে সেগুলো নেই। দ্বিতীয় ছবিটার কথা বলছি, এটা আসলে প্রকৃতির নকল, কপি করা। কিন্তু প্রথম ছবিটার দিকে তাকাও, একটা সাদা কালো ড্রয়িং মাত্র, কিন্তু ছবিটির মধ্যে, গোটা ছবিটার মধ্যে হাতিটাকে ভাঙা হয়েছে। আমরা ইংরেজিতে কে বলি অ্যাবস্ট্রাক্টনেস আর কি, যেটা সেই অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার এনে হাতির মধ্যে একটা গতিময়তা সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই ছবিটি নকল নয়। তৃতীয়, প্রথম ছবিটা এক্ষেত্রে দেখো যে সূর্য, সাধারণভাবে আমরা এটা দেখতে অভ্যস্ত, একটা গোল চারপাশে একটা অগ্নি বলয় তৈরি হয়েছে, সূর্যের এই চেহারা। কিন্তু সূর্যের মধ্যেও কি আমরা সূর্যি মামা বলি? তো কল্পনা করে সূর্যকে সূর্যি মামা বলি, তাহলে তার মধ্যে একটা মানুষকে দেখা, মানুষের যে একটা প্রভাব আবিষ্কার করা, এইটা পরবর্তী ছবিতে দেখো যে চোখের একটা বা নাকের একটা বা মুখের একটা আদল এনে খোকন, তোমাদের মতোই কোনো এক খোকন, তাকে কিন্তু প্রাণময় একটা সত্তায় পরিণত করেছে, ফলে সেটা নকল নয়। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মূল কথা, প্রকৃতির হুবহু তুলে ধরা ওটা ক্যামেরার কাজ হতে পারে, ছবি নয়। কেননা সেখানে শিল্পী মনের যে প্রভাব, শিল্পী মনের যে অনুভূতি, তা যদি প্রকাশিত না হয় তাহলে সেটা শিল্প হয় না, ছবিও হয় না। বেশ কয়েকটা প্রশ্নের উত্তর স্যার দিয়ে দিলেন। তবে এই যে সপ্তম শ্রেণীর এই বাংলা ক্লাসের শেষে কিছু অ্যাসাইনমেন্ট রয়েছে, ছাত্রছাত্রীদের বলবো নোট ডাউন করে নিতে। প্রথম অ্যাসাইনমেন্ট আমরা দেখবো কি রয়েছে। ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কখন ড্রয়িং শিখতে লাগলো? প্রথম দিকে সে কি ধরনের ছবি আঁকতো? দেখে নেবো 2 নম্বর অ্যাসাইনমেন্ট কি রয়েছে। চিত্রকর চলে গেলেন। বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্পে চিত্রকরের পরিচয় দাও। তিনি যাবার আগে খোকনকে কি বলে গিয়েছিলেন? দেখে নেব পরের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ 3 নম্বর অ্যাসাইনমেন্ট। এই অন্ধকারেরই ছবি আঁকবে। কোন সময় খোকন এই সিদ্ধান্ত নিয়েছে? সে অন্ধকারের মধ্যে কি দেখতে পেল? পরের অ্যাসাইনমেন্ট দেখব কি রয়েছে। এগুলো সব নকল করা ছবি। কোন ছবিগুলোকে নকল করা ছবি বলা হয়েছে? ছবিগুলোকে নকল করা ছবি বলে বক্তা কি বোঝাতে চেয়েছেন? সপ্তম শ্রেণীর বাংলা ক্লাস হলো, এরপর সময় হচ্ছে ছোট একটা বিরতির পর ফিরবো আমরা অষ্টম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর জুনিয়র ক্লাসরুমে। আর যেমনটা বলেছিলাম, বিরতির পর ক্লাস 8-এর বাংলা। ম্যাম, ক্লাস 8-এর আজকে দাঁড়াও পড়াবেন আপনি, তাই তো? তাহলে শুরু করা যাক আজকে ক্লাস। হ্যাঁ, আজ আমরা অষ্টম শ্রেণীর দাঁড়াও কবিতাটা পড়ব। লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি। জীবনানন্দ পরবর্তী সময়ের এক উজ্জ্বল নক্ষত্র শক্তি চট্টোপাধ্যায়। তিনি মূলত কবি হলেও তিনি উপন্যাস, গল্প, প্রবন্ধ এবং ভ্রমণ বিষয়ক কাহিনীও তিনি লিখেছেন। তবে মূলত যেহেতু আমরা আজকে কবিতাটা পড়ব, তাই কবি হিসেবেই তার আলোচনাটা আমরা করব, বা এই কবিতাটা ধরে তাকে আমরা বোঝার চেষ্টা করব। তিনি এই যে সমস্ত কাব্য বা যেগুলো তিনি লিখেছেন, উপন্যাস, সবেতেই কিন্তু তিনি মানুষের কথা বলেছেন। তার যে কাব্যগ্রন্থ বা অন্যান্য যে গ্রন্থগুলো, সবেতেই মানুষের কথা আছে। আমরা আজকে যে কবিতাটা পড়ব, দাঁড়াও কবিতাটা, সেখানেও কিন্তু তিনি মানুষের কথা বলতে চেয়েছেন। তিনি বিভিন্ন রকমের যে কবিতা লিখেছেন, মানে তিনি সংস্কৃত সাহিত্যের যে বিখ্যাত কবি কালিদাস, তার কাব্য অনুবাদ করেছেন, আবার একেবারে আধুনিক যুগের অন্যান্য যে পাশ্চাত্যের বিভিন্ন কবি, তাদের কাব্য অনুবাদ করেছেন। যার ফলে তার যে যাতায়াত বা গতায়াত, সেটা কিন্তু অনেক বিস্তীর্ণ। এবং এই যে বিভিন্ন কাব্য তিনি পড়েছেন বা নিজে তাকে অনুধাবন করেছেন, তার মধ্যে দিয়ে তিনি কিন্তু মূলত যে বার্তাটা দিতে চেয়েছেন, সেটা হচ্ছে মানুষের
পাশে মানুষ দাঁড়াবে। এবং এই যে কথাটা, এটা কিন্তু অনেক দিন আগে থেকেই আমরা জানি, মানে বিভিন্ন কবির লেখার মধ্যেই কিন্তু সেটা এসেছে। আমরা একেবারে যদি প্রথম দিকের কবিতার থেকে দেখি, যে রবীন্দ্রনাথের সময় থেকে আমরা ভাবি, তাহলে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত এবং একেবারে আধুনিক সময়ের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, সুভাষ মুখোপাধ্যায় সকলে কিন্তু এই মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। এবার আমরা একটু প্রেক্ষাপটটা আলোচনা করি। যখন এই কবিতাটা তিনি লিখছেন, কবি লিখছেন, এটা তার যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে মানুষ বড় কাঁদছে। 70 দশকের যে উত্তাল সময়, সেই সময়ের প্রেক্ষিতে এটা লেখা হয়েছে। রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা চূড়ান্ত সংকটের সময়, চারিদিক থেকে একটা বিপর্যস্ত অবস্থা, সেই সময়ের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে। মানুষের দুর্গতি এবং অসীম দারিদ্র্য, এবং এই দুর্গতি দারিদ্র্যের হাত ধরেই মানুষের যে দুঃখের সূচনা, সেই জন্য মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছে। সেই যে বিপর্যস্ত অবস্থা, সেই যে অসহনীয় পরিস্থিতি, সেই প্রেক্ষাপটেই এই কবিতাটা লেখা হয়েছে, মানে কাব্যটাই লেখা হয়েছে। কাজেই সেই প্রেক্ষাপটটা থেকে তিনি পাঠকের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চেয়েছেন। দাঁড়াও নামটাই শুনলে আমরা, দাঁড়াও যে কথাটা, সেটা আমরা বলি থামার উদ্দেশ্যে, অর্থাৎ আমরা যে প্রত্যেকেই ছুটছি বা যাচ্ছি নিজের স্বার্থ মেটাতে বা নিজের উদ্দেশ্য পূরণের জন্য, সেখান থেকে যেন আমরা একটু থামি, সেই থামাটা তিনি বলেছেন। কবিতার নামটাই হচ্ছে দাঁড়াও। সেই নামের মধ্যে দিয়ে তিনি সূত্রপাতটা ঘটালেন যে তিনি কিছু বার্তা দিতে চাইছেন। যে কোনো সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে কিন্তু নামকরণটা খুব গুরুত্বপূর্ণ। এখানেও নামকরণটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাকে যে নামকরণের যে বিষয়গুলো হয়, যে বিষয় কেন্দ্রিক হয় বা চরিত্র কেন্দ্রিক হয়, এখানে নামকরণটা হচ্ছে ব্যঞ্জনাধর্মী। অর্থাৎ এইটার মধ্যে দিয়ে তিনি একটা বার্তা দিচ্ছেন, তিনি পাঠককে উদ্দেশ্য করে বলছেন কথা। যারা কবিতাটা পড়ছেন তাদের উদ্দেশ্য করে তিনি থামতে বলছেন, এবং গোটা কবিতাটা জুড়ে তিনি সেই বার্তাটা দিয়েছেন। সেই যে উত্তাল সময়, সেই উত্তাল সময়ে মানুষ যে অসহনীয় পরিস্থিতিতে পড়েছে, সেই অবস্থার মধ্যে মানুষের পাশে মানুষ দাঁড়াবে, এটাই হচ্ছে তার বার্তা। এবং তিনি এইটা আহ্বান করেছেন মানুষের উদ্দেশ্যে, যে মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায়। এখানে মানুষ কথাটাকেও আমরা বলতে পারি এইভাবে, যে মানুষ কথাটা তৈরি হয়েছে মান আর হুঁশ মিলিয়ে। সে যে কাজেই সেইখানে মানুষ বলতে আমরা বুঝি যে যার মধ্যে বিবেক বোধ আছে, যার মধ্যে শুভ বুদ্ধি আছে, এবং যার মধ্যে আত্মসম্মান আছে। শুধু তাই নয়, যে অন্যের কথাও ভাবে। এবং এই দিক থেকেই কিন্তু মানুষকে তিনি মানুষের পাশে দাঁড়াতে বলেছেন, অর্থাৎ প্রকৃত মানুষ হয়ে উঠতে বলছেন। এই বার্তাটাই কিন্তু গোটা কবিতাটা জুড়ে তিনি বলেছেন। এবার আমরা কবিতাটার পুরোটা ধরে তো আলোচনা করা সম্ভব নয়, কাজে মূল যে অংশগুলো সেগুলো আমি একটু আলোচনা করছি। যেমন কবিতাটা শুরুই হচ্ছে প্রথমে, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ কাঁদছে, অর্থাৎ এই যে পরিস্থিতি, এই যে কষ্ট, যন্ত্রণা, হতাশা এবং লাঞ্ছনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানুষ কাঁদছে। মানুষ কাঁদে কখন? যখন আমরা খুব দুঃখ পাই, খুব কষ্টের মধ্যে থাকি, তখনই তো আমরা কাঁদি। তো এখানেও মানুষ সেই জন্যই কাঁদছে, এবং তিনি মানুষকে আহ্বান করছেন যে তুমি, পাঠককে তিনি বলছেন তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। অর্থাৎ মানুষের যে প্রকৃত অর্থ, সেই অর্থটা যেন আমাদের সকলের মধ্যেই বোধগম্য হয়। আমাদের মধ্যে যেন সেই মানবিকতা বোধ, মানুষ কথার যে মূল কথা, মনুষ্যত্ব বোধ, মানবিকতা বোধ, সেটা যেন আমাদের প্রত্যেকের মধ্যেই জেগে ওঠে, এবং আমরা যেন সেই বোধ থেকেই প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি। একেবারে আগের যে আমরা বিভিন্ন ক্ষেত্রে এটাকে প্রয়োগ করে থাকি, যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই কথাটারই যেন প্রতিধ্বনি আমরা শুনতে পাই এখানে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মানুষই ফাঁদ পাচ্ছে। ফাঁদ কথাটা আমরা জানি যে সাধারণত কোনো পশু পাখি শিকারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে ফাঁদ পেতে তাদেরকে ধরা হয়। এখানেও এই যে আমি পরিস্থিতিটার কথা বললাম, যে কোনো সংকটের মধ্যে যখন আমরা যাই, সেই সংকটের মধ্যে কিন্তু মানুষ ভীষণভাবে অসহায় হয়ে পড়ে। তো সেইখানে কিন্তু আবার দেখি যে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ
তারা কিন্তু এই সময়টার সুযোগ নিতে চায় এবং সে যেন ফাঁদ পেতে মানুষকেই স্বীকার করতে চায় তার স্বার্থ সিদ্ধির জন্য। ম্যাম আমরা- একটু আপনাকে আমরা থামাচ্ছি, একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে, একজন পড়ুয়া অপেক্ষা করছেন। হ্যালো, হ্যালো হ্যাঁ বলো। হ্যালো, হ্যালো, আমি দিব্যেন্দু দে বলছি। হ্যাঁ প্রশ্নটা করো দিব্যেন্দু। মানুষ বড় ফাঁদ পাচ্ছে, মানুষই ফাঁদ পাচ্ছে। কবি এ কথা কেন বলেছেন? মানুষ শব্দের সঙ্গে ই ধ্বনি যোগ করেছেন কেন? দিব্যেন্দু শুনতে থাকো, ম্যাম তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। ম্যাম হ্যাঁ, এটাই আমরা আলোচনা করছি যে এখানে এই কথাটা যোগ করেছে কেন, প্রশ্নটা করলো এখানে জোর দেওয়ার জন্য যে মানুষই মানুষের ক্ষতি করছে। সেই যে বিশেষ শ্রেণীর মানুষ ক্ষতি করছে মানুষ হয়েও, মানে তাকে দেখতে তার চেহারা মানুষের মতো কিন্তু সে মানুষের ক্ষতি করছে, অর্থাৎ তার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই, সেই আলাদা করে বোঝানোর জন্য, সেই বিশেষ শ্রেণীটার উপর জোর দেওয়ার জন্য তিনি মানুষই কথাটা প্রয়োগ করেছেন। এরপরে তিনি বলছেন যে পাখির মতো পাশে দাঁড়াও, অর্থাৎ পাখি কথাটা এখানে তিনি প্রতীকীভাবে ব্যবহার করেছেন যে পাখি যেমন দূর থেকে ভেসে আসে এবং নির্দিষ্ট কিছুকে লক্ষ্য করে, তার মানে এখানেও সেই অসহায় মানুষগুলোকে বাঁচানোর জন্য মানুষকে আসতে হবে এবং পাখি যেমনভাবে আগলে রাখে তার ডিম বা তার ছানাকে, মা পাখি যেমনভাবে তার ডানা দিয়ে আগলে রাখে, সেরকমভাবে পাখি হিসেবে এই যে যারা বিপন্ন মানুষকে উদ্ধার করতে আসে তারাও যেন এই অসহায় মানুষগুলোকে আগলে রাখতে পারে, বিপদ থেকে পরিত্রাণ করতে পারে। এবং ফাঁদ যে পাখির পরিচিত, পাখি জানে যে ফাঁদে সে পড়তে পারে এবং ফাঁদটা তার কাছে পরিচিত যে এটাতে বিপদ আছে, অর্থাৎ এখানে যে মানুষগুলো উদ্ধার করতে আসছে সে যেন ওই যে বিপন্ন মানুষগুলোকে তাদেরকে সরিয়ে দিতে পারে, ওই যে খারাপ জায়গাটায় যাতে সে না যায়, ওই আরও যে ফাঁদের মধ্যে আরও যে বিভিন্ন রকম মুনাফা বৃদ্ধির যে চক্র চলছে সেখানে যেন সে না পড়ে যায়, তার যেন আরও বেশি বিপদ না ঘটে, সেই জন্যই এখানে পাখি কথাটা ব্যবহার করেছেন। এই নানা রকমভাবেই তো সাহিত্যকে ব্যাখ্যা করা যায়, কবি যেভাবে লিখেছেন সেটা যে আমরা সবাই শুধু সেইখানেই বলতে পারি বা সেই দিকেই দৃষ্টিপাত করি তা তো নয়, নানাভাবেই কিন্তু ব্যাখ্যাটা করা যায়। এই জায়গাটায় আমি একটু বলবো যে এখনকার পরিস্থিতির সঙ্গেও কিন্তু আমরা এই কবিতাটার মধ্যে দিয়ে মিল পাচ্ছি। আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি, যে একটা অতিমারি সমস্ত পৃথিবীর সমস্ত প্রায় সমস্ত দেশে এই যে এখন যে পরিস্থিতি চলছে, মৃত্যু মিছিল চলছে, সেখানে কিন্তু বারবার করে কিছু বিধিনিষেধের কথা বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব রাখুন। আমরা সামাজিক দূরত্ব রাখবো, কিন্তু তার পাশাপাশি এটাও বলা হচ্ছে যে মানসিকভাবে কিন্তু কখনো দূরে চলে যাব না। এখানেও কিন্তু সেই পাশে থাকার বার্তা, সেই পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। ম্যাম আমরা ছাত্রছাত্রীরা ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন করেছে এই বিষয় নিয়ে, আমরা দেখিনি এই সংক্রান্ত কি কি প্রশ্ন তারা করেছে, দেখে নেব। প্রথম প্রশ্ন, মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এই পংক্তিটিতে 3 বার ব্যবহার করার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয়? অর্কপাল জিজ্ঞেস করছে। আর একজন প্রশ্ন করেছে, আমরা শুনে নেব। চৌধুরী, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্নটি হলো, মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এই পংক্তিটিতে মানুষ বড় একলা কেন? বেশ, আমরা দুটো প্রশ্নই দেখলাম, একই প্রশ্ন স্যার, এই প্রশ্নের উত্তরটা যদি পেয়ে যাই। প্রশ্ন আসলে ওরা তোমরা দুজনেই শুনতে থাকো যে একটা উদ্ধৃতি ব্যবহার হয়েছে, মানুষ বড় একলা তুমি তাহার পাশে দাঁড়াও। প্রশ্নের একটা দিক হচ্ছে যে মানুষ একলা কেন? হ্যাঁ, মানুষ তো তার সভ্যতার সূচনার আগে থেকেই সে একাই তাকে, মানে আর 5টা প্রাণীর মতো তাকে এককভাবেই ভাবতে হয়েছে প্রথমে। কিন্তু মানুষের ক্ষেত্রে মানুষ সেই তার একাকিত্বকে অতিক্রম করে যেতে পেরেছে, তার একটা বিজ্ঞানসম্মত কারণ আছে। যে আমাদের মস্তিষ্কটা অন্যান্য প্রাণীর থেকে বেশ ওজনদার এবং আয়তনেও বড়সড়, সে একসঙ্গে 4-4টে কাজ করতে পারে, একটা নয়, মানে বিজ্ঞানসম্মতভাবেই 4-4টে কাজ। যে একটা ঘটনা ঘটলে সে দেখে এবং সেটাকে পর্যালোচনা করে, তারপর ঘটনাটা কেন ঘটলো সেটা সে তার মতো বিশ্লেষণ করতে পারে, আবার বিশ্লেষণ করার পরে সে সিদ্ধান্ত নিতে পারে যে সে কিভাবে তার মোকাবেলাটা করবে, আর তারপরে তার মস্তিষ্ক একটা সিগন্যাল দেয়, অ্যাকশন,
কি করতে হবে। এই যে চারটে পরপর পরম্পরাকে নিয়ে মানুষ কিন্তু একটা জিনিস বুঝেছে, যে সংহতি ছাড়া কিছু নেই। ফলে মানুষ যদিও একলা, মানুষ একলা এই কারণেই প্রাণী হিসাবে সে একা, এটা যেমন সত্য, কিন্তু মানুষ তার নিজের মতো করে বেঁচে থাকার প্রয়োজনে প্রাকৃতিক শক্তির বিরুদ্ধেই হোক, পরবর্তী রাষ্ট্র তৈরি হওয়ার পরে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নানান প্রতিবন্ধকতা হোক, বা প্রাকৃতিক কারণে যে আজকে মহামারীর মতো বা অতিমারির যে পরিবেশটাই হোক না কেন, সেখানে মানুষই মানুষের পাশে দাঁড়ায়, একা হয়েও মানুষই মানুষের পাশে দাঁড়ায়। তাহলে এই যে মানুষ মানুষের পাশে দাঁড়ায়, এই দাঁড়ানোটা যে কত গুরুত্বপূর্ণ, এই দাঁড়ানোটা, এই সংহতিটা যে কত গুরুত্বপূর্ণ, এটা বোঝাবার জন্যেই কিন্তু কবি ওই তুমি মানুষ হয়ে তাহার পাশে দাঁড়াও 3 বার ধ্রুবপদ। তোমরা তো মা বাবাদের সঙ্গে টিভি সিরিয়াল দেখছো, সেখানে দেখবে থিম সং থাকে। অর্থাৎ একটা সিরিয়াল বা একটা নাটক বা একটা সিনেমার মধ্য দিয়ে যে বক্তব্যটাকে প্রদান করা হয় ধ্রুবপদের মতো, সেই মিউজিকটা প্রথমে যেমন গানটা থাকে, কিন্তু আবহে সেই সুরটা ভেসে বেড়ায়। অর্থাৎ সে প্রতিভাসিত করতে চায়, উপস্থাপন করতে চায় যে ওই বক্তব্যের মধ্যে সার সত্য হচ্ছে এই গানে ধরা আছে। ফলে এই কবিতার ধ্রুবপদ ওইটাই, তুমি মানুষ হয়ে তাহার পাশে দাঁড়াও। তাই বারবার 3 বার এটা উপস্থাপন করা হয়েছে। বেশ, এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। আমরা দেখে নেব দ্বিতীয় কি প্রশ্ন করেছে পড়ুয়ারা। দ্বিতীয় প্রশ্নে আমরা নজর রাখছি, মানুষ বড় কাঁদছে, কি কারণে কবি এই কথা বলেছেন? আমরা এই প্রশ্নের উত্তর নেব পুরুলিয়া জেলা স্কুলের শিক্ষক সুনীতিপ্রিয় গুরু, তার কাছ থেকে সরাসরি। স্যার প্লিজ। সমাজ সচেতন কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই যে মানুষ বড় কাঁদছে পংক্তিটি একটা চিরন্তন বা শাশ্বত একটি পংক্তি। শক্তি চট্টোপাধ্যায় সমকালীন সমাজের দিকে তাকিয়ে দেখেছিলেন সাম্প্রদায়িক হানাহানি, নিরক্ষরতার অভিশাপ, রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতাবানের আস্ফালন, শোষণ, নির্যাতন এবং লুণ্ঠন। তিনি দেখেছিলেন ক্ষমতাবানের নিষ্ঠুর হিংস্রতা, আর অপরদিকে তিনি দেখেছিলেন শোষিত মানুষের অসহায়তা। তিনি লক্ষ্য করেছিলেন শোষিতের হাহাকার আর তাদের আর্তনাদ। সেই রাজনৈতিক অস্থিরতার যুগে তিনি লক্ষ্য করেছিলেন যে স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক এই সমাজ ব্যবস্থায় যারা ভোগবাদী মানুষ, তারা ভোগ বাসনায় ব্যস্ত, কিন্তু পরোপকারিতা বা মানবিকতার দিকে তাদের কোনো দৃষ্টি নেই। এই কারণে অসহায় সাধারণ মানুষের যে হতাশা, তাদের ক্রন্দনরত দেখে তিনি মন্তব্য করেছিলেন মানুষ বড় কাঁদছে। কিন্তু মনে রাখতে হবে, কথাটি তখনকার দিনে যেমন সত্য, এখনো সমানভাবে প্রাসঙ্গিক এবং সত্যি কথা। বেশ, অনেক ধন্যবাদ স্যার। আমরা প্রশ্ন পেলাম, আমরা দেখে নেব পড়ুয়ারা পরের কি প্রশ্ন করেছে। দাঁড়াও কবিতাটিতে দাঁড়াও কথাটির তাৎপর্য কি? কবি কোন অর্থে শিরোনামে ব্যবহার করেছেন এটি? ম্যাম, এই প্রশ্নের উত্তরটা যদি দেন। হ্যাঁ, এটা তো আমরা প্রথমেই আলোচনা করেছি যে কবিতা যখন আমি প্রথমটা শুরু করেছি যে দাঁড়াও কথাটার যে তাৎপর্যটা, অর্থাৎ তিনি এটা দুভাবে ব্যবহার করেছেন। প্রথমত তিনি থামতে বলছেন, অর্থাৎ আমরা যেমন বলি যে দাঁড়াও, অর্থাৎ যে চলছে যে গতিময়তা তার থেকে কিছুক্ষণ থামা, অর্থাৎ ভাবা যে আমি কিছু শুনবো বা কিছু দেখবো, তার জন্য মানসিক একটা প্রস্তুতি। সেই থামতে বলার মধ্যে দিয়ে সেই গতিময়তাকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করা যায়। কারণ আমাদের শুধু চললেই তো হবে না, কিছুটা ভাবতেও হবে, ভাবলে তবে আমরা সেই অনুযায়ী চলার পথটা নির্ধারণ করতে পারবো। সেইটা একটা তাৎপর্য। আরেকটা হচ্ছে গোটা কবিতাটা জুড়ে কবি যে বার্তাটা দিয়েছেন যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, অর্থাৎ যে আমরা যে মানুষ, সেই মানুষ হিসেবে আমাদের যে প্রমাণ করা, সেটার কিন্তু একটাই রাস্তা, সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, অর্থাৎ মনুষ্যত্ব বোধের প্রকাশ, মানবিকতার জাগরণ। সেইটাই কিন্তু মূল বার্তা কবিতাটার। এবং দাঁড়াও কথাটাও সেভাবেই তিনি বলেছেন, মানে দুভাবে, দাঁড়াও মানে মানুষের পাশে দাঁড়াও, এবং তিনি যে বার্তাটা দিচ্ছেন সেটাও যেন মানুষ শোনে, সেটা ভাবে, এবং তারপর তার মধ্যে সেই বিবেকবোধকে, সেই শুভ বুদ্ধিকে যেন জাগিয়ে তুলতে পারে। বেশ, আর একজন পড়ুয়া অপেক্ষা করছে টেলিফোন লাইনে, তার প্রশ্নটা আগে নিয়ে নেব। হ্যালো
সম্ভবত লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। তোমরা আবারও চেষ্টা করতে থাকো স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং অবশ্যই টেলিভিশনের সাউন্ডটা মিউট করে। আমরা দেখে নেব আরেক পড়ুয়া ঋতুপ্রভা অধিকারী, সে কি প্রশ্ন করেছে। আমি ঋতুপ্রভা অধিকারী, আমি কলাগাছিয়া জগদীশ বিদ্যাপীঠের 8ম শ্রেণীর ছাত্রী। আমার প্রশ্ন হলো, দাঁড়াও কবিতাতে কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? বেশ, আমরা উত্তর নিয়ে নেব। এটা তো আমরা আলোচনা করেছি, পাখি কথাটা এখানে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। পাখি যেমন ভাবে অনেক দূর থেকে ভেসে আসে এবং নির্দিষ্ট লক্ষ্যে এসে পৌঁছয়, তারপরে এটা একটা অর্থ যে সেইভাবে যিনি উদ্ধার করতে আসেন, অর্থাৎ মানুষ, যে মানুষ অন্য মানুষকে, বিপদে পড়া মানুষকে, বিপন্ন মানুষকে উদ্ধার করতে আসছে, সেও যেন সেই লক্ষ্যটাতে স্থির থাকে, অর্থাৎ মানুষকে উদ্ধারের লক্ষ্যে যেন সে স্থির থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগলে রাখা, যে সমস্ত কিছু থেকে পাখি যেমন তার ডিমকে বা তার ছানাকে আগলে রাখে মা পাখি, সেরকমভাবেই যেন পাখির ডানার মতন করে এই যে যারা উদ্ধার করতে আসছেন সেই মানবিক বোধ সম্পন্ন, মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষেরাও মানুষকে পরিত্রাণ করতে পারেন বা আগলে রাখতে পারেন, সমস্ত বিপদ থেকে যেন তাদেরকে উদ্ধার করতে পারেন, মানুষের পাশে দাঁড়াতে পারেন প্রকৃত অর্থে। এটাই মূল কথা। বেশ, আমরা দেখে নেব পড়ুয়ারা পরের কি প্রশ্ন করেছে। 4 নম্বর প্রশ্ন আমরা দেখব। পড়ুয়াদের প্রশ্ন রয়েছে, তোমার মতো মনে পড়ছে, এই পংক্তির অন্তর্নিহিত অর্থ কি? শ্রেয়ঞ্জনা রায় জিজ্ঞেস করছে কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয় থেকে। আমরা এই প্রশ্নের উত্তর নেব স্যার, এই প্রশ্নের উত্তরটা যদি দেন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা এখানে। তোমার মতো মনে পড়ছে, এই তুমিটা আসলে কি, আইডেন্টিটিটা নিঃসন্দেহে মানুষ। কেন এই কথাটা বলতে হচ্ছে? আসলে আমাদের মনুষ্যত্বের যে বৃত্তি, মানবতার যে বৃত্তি, সেটা যখন বিঘ্নিত হয় তখন আমরা আসলে আমাদের আইডেন্টিটি খুঁজি। বিঘ্নিত করে কারা? একটা শ্রেণী করে, ধর্মের নামে, রাজনীতির নামে, দলের নামে, উপদলের নামে, নানানভাবে। তা অন্য প্রসঙ্গে যাচ্ছি না, বিতর্কিত নানান বিষয় থাক, বরং ধর্মের কথায় আসি। আমাদের মধ্যযুগের এক কবি চণ্ডীদাস, নিশ্চয়ই তোমরা নাম শুনে থাকবে, তিনি একসময় বলেছিলেন, ধরম মরণ না জানে যে জন, বিরূপ বাখানে যারা, কাজ কি বধূত সখী তাহাদের কথায়, বাহিরে রহুন তারা। অর্থাৎ মানুষের মনুষ্যত্বকে যারা ধর্মের নামে বিভাজিত করে, তাদের কথায় কোনো কাজ নেই, তারা বাইরেই থাকুন, মানুষকে মানুষ হতে হবে। চণ্ডীদাসের নামে প্রচলিত, সন্দেহ আছে চণ্ডীদাস এটা বলেছিলেন কিনা, কিন্তু তাতে কিছু এসে যায় না, প্রচলিত একটি পদ যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে মানুষের আইডেন্টিটি খোঁজা, বিপন্ন যে কোনো সময়, সে বিপন্নতা রাজনৈতিক হোক, সামাজিক হোক, ধর্মীয় হোক, কিংবা প্রাকৃতিক অতিমারি মহামারীর মতো আজকের দিনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেরকম হোক, সেখানে তোমাকে উজ্জীবিত করতে হবে। অর্থাৎ তোমার ভেতরকার যে মনুষ্যত্বের সত্তা, তাকে উজ্জীবিত করেই মানুষের পাশে দাঁড়াতে হবে। এটাই কবির আহ্বান। এখানেই আমরা অন্যান্য পশু জগতের অন্যান্য প্রাণী থেকে, জীবজগতের অন্যান্য প্রাণী থেকে মানুষ হিসাবে এই আমরাটাই আসলে তোমরা, মানুষেরই প্রতীক। বেশ, আমরা প্রশ্নের উত্তর পেলাম। আমরা একজন পড়ুয়া টেলিফোন লাইনে অপেক্ষা করছে, আমরা শুনবো তার কি প্রশ্ন। হ্যালো, আমি কথা বলছি। হ্যাঁ, প্রশ্নটা করো। হ্যাঁ, আমার তোমার মতো পংক্তিটির, তোমার কথাটা কেটে আসছে, যদি আরো একবার প্রশ্নটা করো প্লিজ। তোমার মতো এই টিভিটা মিউট করে প্রশ্নটা করো, তাহলে আমরা শুনতে পাবো। তোমার মতো এই পংক্তিটির আচ্ছা, পংক্তিটির কি অর্থ এটা জিজ্ঞেস করছে, আচ্ছা শুনতে থাকো। আমরা এখানে মানুষের আইডেন্টিটিকে মানুষকে তার নিজের আইডেন্টিটিকে খুঁজতে বলছেন, যে মনুষ্যত্ব বোধ যদি জাগরিত হয় তাহলে মানুষের পাশেই দাঁড়াতে হয়। বেশ, এই প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছে ছাত্রছাত্রীরা। তবে আমরা দেখে নেব আরো কিছু প্রশ্ন রয়েছে ছাত্রছাত্রীদের, কি করেছে প্রশ্ন তাদের। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। নবনীত সিংহ রায় এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছে ম্যাম। হ্যাঁ, একেবারে শেষের অংশে এসে কবি এটা উচ্চারণ করেছেন যে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। এসে দাঁড়াও এর ব্যাপারটা তো আমরা আগেই পেয়েছি,
ভেসে দাঁড়াও মানে সমস্ত কিছু বাধা বিঘ্ন বিপদকে অতিক্রম করে কোনো বিভেদ বিভাজন না মেনে, যেমনভাবে স্রোত ভেসে আসে, স্রোতের সামনে কোনো বাধাটাই বাধা হয়ে দাঁড়ায় না, প্রবল স্রোত যেমন সব কিছুকে ভাসিয়ে নিয়ে এগিয়ে যায়, সেরকমভাবেই যেন মানুষও সমস্ত বাধাকে ঠেলে বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়াতে পারে, সেখানে যেন কোনো বাধাটাই তাকে আটকে রাখতে না পারে। আমাদের মধ্যে সেই মানবিক বোধের যেন জাগরণ ঘটে। আর ভালোবেসে দাঁড়াও, এখানে আমরা বলতে পারি যে আমাদের জীবনের মূল ব্যাপারটা, মূল ভিত্তি কিন্তু ভালোবাসা। ভালোবাসা ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না। যে কোনো ক্ষেত্রে ভালোবাসাটা কিন্তু অনেক বিস্তারিত অর্থে অনেক রকম ব্যাখ্যা, অনেক রকম মাত্রা রয়েছে তার, কিন্তু মূল ব্যাপারটা কিন্তু ভালোবাসা। ভালোবাসা ছাড়া এই মানব সভ্যতা টিকে থাকতে পারবে না, এবং ভালোবাসা ছাড়া মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না। ভালোবাসাই হচ্ছে মূল ভিত্তি। মানবিকতাবোধ, মনুষ্যত্ববোধ সব কিছুই কিন্তু আসে এই ভালোবাসা থেকে। কাজেই কবি বলছেন, আহ্বান জানাচ্ছেন যে ভালোবেসে দাঁড়াও, মানুষকে ভালোবেসে মানুষের পাশে এসো, মানুষের পাশে দাঁড়াও। তবেই কিন্তু আমরা সবাই সম্মিলিতভাবে যদি আমরা এগোই, তবেই কিন্তু আমরা সত্যিকারের এগোতে পারবো। আমাদের যে উন্নতি, আমাদের যে নতুন দিনের যাত্রা, সেটা কিন্তু সম্ভব হবে যদি আমরা সবাই মিলে একসঙ্গে এগোতে পারি, এবং সেই একসাথে চলার মূল ভিত্তিটাই কিন্তু ভালোবাসা। কাজেই আমরা বলতে পারি যে যখনই সভ্যতার সংকট হয়েছে, বা যখনই আমাদের উত্তরণের কথা বলা হয়েছে, ইতিহাস ঘাঁটলেও আমরা দেখব সেখানেও কিন্তু যারা সেই কাজ করেছেন তাদেরও কিন্তু মূল ভিত্তি ছিল মানবপ্রেম। এটাই কিন্তু যুগে যুগে কালে কালে দেশে দেশে সমান সত্যি। সকলের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই দিকটাকেই দেখতে পাই। কাজী এই যে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও, এটাই বলছেন কবি যে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর মূল কথা, যে ভালোবাসার মধ্যে দিয়েই দাঁড়াতে হবে, তবেই মানব জাতির উত্তরণ ঘটবে এবং আমরা এগোতে পারবো নতুন দিনের উদ্দেশ্যে, আমরা সবকিছুকে কাটিয়ে উঠতে পারবো। বেশ, আশা করছি ছাত্রছাত্রীরা দাঁড়া সংক্রান্ত যে সকল প্রশ্ন করেছে সেই সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছে। তবে ক্লাসের শেষে তোমাদের জন্য যা অপেক্ষা করে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট, আমরা দেখে নেব প্রথম কি অ্যাসাইনমেন্ট রয়েছে ক্লাস 8 এর জন্য। মানুষই ফাঁদ পাচ্ছে, ফাঁদ শব্দের অর্থ কি? এই কথার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? 2 নম্বর অ্যাসাইনমেন্ট কি রয়েছে দেখে নেব। তোমার মতো মনে পড়ছে, কাকে কখন মনে পড়ছে, কেন মনে পড়ছে? পরের অ্যাসাইনমেন্ট কি রয়েছে দেখব। মানুষ বড় কাঁদছে, কেন মানুষ কাঁদছে বুঝিয়ে বলো। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, তুমি বলতে কবি কাকে বুঝিয়েছেন, তাকে কিভাবে পাশে দাঁড়াতে কবি বলেছেন তা বিশ্লেষণ করে লেখো। আজকের মতো জুনিয়র ক্লাসরুম এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনাদের জন্য পড়ুয়ারা বাড়িতে বসে পড়াটা অনেকটা, সিলেবাসটা খানিকটা এগিয়ে নিয়ে যেতে পারছে। তবে আগামীকাল জুনিয়র ক্লাসরুমে কি ক্লাস থাকছে, কোন ক্লাসের কি সাবজেক্ট থাকছে, সেটা এবার দেখে নেব। তোমাদের পরে ক্লাস 5-6-এ আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ঠিক সকাল 10টায় পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলা পঞ্চম শ্রেণীর টপিক দারোগা বাবু এবং হাবু ভবানী প্রসাদ মজুমদারের, এবং ষষ্ঠ শ্রেণীর টপিক মেনি কুমুদরঞ্জন মল্লিকের। তোমাদের প্রশ্ন আমাদের কাছে করতে পারো আজ অর্থাৎ 6 তারিখ দুপুর 1টার মধ্যে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে নিও 9434324078। এছাড়াও মেল করতে পারো grclassroom2020@gmail.com। জুনিয়র ক্লাসরুম চলাকালীন অর্থাৎ আগামীকালও প্রোগ্রাম চলাকালীন তোমরা সরাসরি যে নাম্বারে ফোন করতে পারবে, স্ক্রিনে যে নাম্বার যায় 03340594020। আবারও আরেকটা নাম্বার আছে, সেটাও নোট করতে পারো 03340594023। তোমরা এই নাম্বারে ফোন করে তোমাদের প্রশ্ন জানাতে পারো। তবে হয়তো আজকে সময়ের মধ্যে তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি, তবে তোমরা এই সকল প্রশ্নের উত্তর নিতে জানতে পারবে। মডেল প্রশ্নের উত্তর তা হলো banglashiksha.gov.in। এই পোর্টালে, ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু তোমাদের করা প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। আপাতত জুনিয়র ক্লাসরুম এখানেই শেষ করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো জি 24 ঘন্টা।